গভীর নিম্নচাপের কারণে সারা দেশে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে তা আগামীকালও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি আজকে সন্ধ্যায় উপকূল অতিক্রম করার কথা আছে। গভীর নিম্নচাপের কারণে সেখানে দেশের দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। 1 জুন বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সুমন মাহমুদ। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সুমন, নিম্নচাপের সবশেষ আপডেটটা একটু আপনার কাছে জানতে চাই, আবহাওয়াবিদরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আবহাওয়া অফিস ঠিক 1 সপ্তাহ আগে ঠিক মে মাসের শেষের দিকে একটি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে সেই ধরনের একটি পূর্বাভাস দিয়েছিলেন। সেই পূর্বাভাসের প্রেক্ষিতে ঠিকই এই মাসের শেষের দিকে যে লঘুচাপটি বঙ্গোপসাগরে সৃষ্টি হয় সেটি ক্রমাগত ঘনীভূত হয়ে 27 তারিখ সকালবেলায় সেটি আরও ঘনীভূত হয় এবং আজকে ভোরবেলায় সেটি আরেকটু সরে এসে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেয় এবং সেই নিম্নচাপের কারণেই আসলে সারা দেশে এই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস আসলে বলছে এটি আসলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি আজকে সন্ধ্যায় দক্ষিণাঞ্চল দিয়ে উপকূল দিয়ে এটি আসলে যাচ্ছে, যার কারণে দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় প্রায় 91 থেকে 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে মাছ ধরার যে নৌকাগুলো রয়েছে বা অন্যান্য নৌকাগুলো রয়েছে, পাশাপাশি যারা সেখানে অবস্থান করছেন তাদেরকে সতর্কতামূলক 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং তাদের নিরাপদে যাতায়াতের কথা বলেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটি আসলে আরও দীর্ঘায়িত হবে এবং কালকে সারা দিন যে বৃষ্টিপাত হচ্ছে সেটি অব্যাহত থাকবে, কালকে সারাদিন অব্যাহত থাকবে এবং তারপর দিন অর্থাৎ জুন মাসের 1 তারিখ সেই বৃষ্টিপাতের পরিমাণটি কমে যাবে। আবহাওয়া অফিস বলছে নিম্নচাপটি যেভাবে অতিক্রম করছে তার গতিবেগ যত বেশি হবে বৃষ্টিপাতের পরিমাণ ঠিক তত তাড়াতাড়ি কমে আসবে এবং তার গতিবেগ যদি কম হয় সেই ক্ষেত্রে ধীর গতিতে সেই বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। তো এটাই ছিল সুমন মাহমুদ যুক্ত হবার জন্য। সহকর্মী সুমন মাহমুদ বলছিলেন আবহাওয়া অফিস থেকে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উপকূল অতিক্রম করবে, ফলে বৃষ্টি ঝরিয়ে উপকূল ছাড়বে। তবে আপাতত ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। এদিকে পার্বত্য এলাকায় পাহাড় ধস নিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সাময়িক প্লাবিত হতে পারে বেশ কিছু নিম্নাঞ্চলও। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। সাতাশে মে বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বুধবার রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে, যা বৃহস্পতিবার সকালে পরিণত হয় নিম্নচাপে। ফলে ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই সকাল থেকে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিতে যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি এলেও ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর চলাচলে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আমরা যারা চাকরিজীবী আমাদের তো কষ্ট, সময় মেনটেন হচ্ছে না। এতক্ষণ তো ইয়ার নিচে ছিলাম, কারণ বাজার ফ্লাইওভারের নিচে ছিলাম, এখন একটু বের হয়েছি, বৃষ্টি কম দেখে বের হয়েছি, আবার তো এসে গেছে। কষ্ট তো মামা ভালো হয় মামা। এক হলো বাতাস, নাম্বার 2 হলো বৃষ্টি, গা ভিজে যায়, ঠান্ডা লেগে যায়, এমনও হতে পারে জ্বর হয়ে যায়। অনেক যাত্রী আছে ওইখানে, তারাও সার্ভিস পাইতেছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘন্টা দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেবার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপের কেন্দ্র থেকে একটু দূরে অনেক সময় বজ্রঝড় হয় এবং এই বজ্রঝড় থেকে অনেক সময় বজ্রপাতেরও সম্ভাবনা থাকে। এটি আরেকটু শক্তিমাত্রা অর্জন করার সম্ভাবনা রয়েছে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই।
নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্কতা সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এদিকে নিম্নচাপের কারণে দিনভর বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। বৃষ্টির কারণে ঢাকায় গাড়ি চলছে থেমে থেমে, ফলে যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ মাহমুদ, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন এবং সেখানকার যানজট পরিস্থিতি একটু জানাবেন। দিনভর বৃষ্টির কারণে রাজধানীর কোন অঞ্চলগুলোতে আসলে তীব্র যানজট বা বেশি যানজট সৃষ্টি হলো, সেই আপডেটটাও আপনার কাছে একটু জানতে চাই। একটু প্রথমে সংশোধন করে দিতে চাই, আমি সুমন মাহমুদ কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছে এখন। আপনি জানেন যে আবহাওয়া অফিস থেকে কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছে, এটি একটি সুখবর হলেও যে লঘুচাপটি আসলে নিম্নচাপে পরিণত হয়ে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না হলেও বৃষ্টি থামার কিন্তু কোনো সম্ভাবনার কথা তারা জানাননি। তারা বলেছেন যে আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং আপনি সংবাদে বলছিলেন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে এবং আমরা জানি যে রাজধানীতে সামান্য বৃষ্টিপাত যখন আসলে হয় তখনই একটি চরম জলাবদ্ধতা এবং যানজট কিন্তু তীব্র আকার ধারণ করে। আমরা সারাদিন সেই ভোগান্তি কিছুটা কম হলেও অফিস আজ যেহেতু অফিস ডে এবং অফিস ডেতে ছুটির পর থেকে অর্থাৎ 5টার পর থেকে কিন্তু আমরা রাজধানীতে তীব্র যানজট দেখছি। আমরা কিছুক্ষণ আগেই ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে বেশ কিছু এলাকায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়, তারা ইচ্ছা করলেও আসলে সুশৃঙ্খলভাবে আসলে ট্রাফিক ব্যবস্থাপনা করতে পারছেন না এবং এটি আজকের কোনো আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রত্যেকবারই আমরা দেখছি যে রাজনৈতিক সরকার থেকে শুরু করে সবসময় ঢাকায় আসলে একটু যদি বৃষ্টিপাত হয় তারপরেই কিন্তু আসলে জলাবদ্ধতার কারণে যে তীব্র যানজট আসলে সৃষ্টি হয় সেটি আসলে মোকাবেলা করতে কিংবা সেটি আসলে ম্যানেজমেন্ট করতে কিন্তু আসলে আমাদের ট্রাফিক পুলিশ যারা আছেন তারা কিন্তু হিমশিম খেয়ে যান। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে এই 5 আগস্ট পরবর্তী কথাতে তারা আগেই কিন্তু পূর্বাভাস দিয়েছিলেন যে বিগত আমলে আসলে 2 সিটি কর্পোরেশনে মেয়ররা আসলে দায়িত্বে থাকা অবস্থায় আসলে ঢাকা শহরবাসী জলাবদ্ধতার যে চিত্র দেখেছে, এইবার তার চেয়ে আসলে ভোগান্তিটা বেশি হবে সেই আশঙ্কার কথা তারা কিন্তু বলেছিলেন। কারণ তারা বলছিলেন যে যেহেতু দায়িত্বরত কোনো আসলে সিটি কর্পোরেশন থেকে শুরু করে আসলে যে ওয়ার্ডগুলোতে আছে ওয়ার্ডগুলোতে সেই রকম দায়িত্বরতরা আসলে নেই, সেই কারণে জলাবদ্ধতা সৃষ্টি কিন্তু একটি আশঙ্কার কথা তারা বলেছিলেন। যদিও এখন যারা দায়িত্বে আছেন তারা জানাচ্ছিলেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, তবে সেই সর্বোচ্চ চেষ্টার ফলাফল কিন্তু আসলে আমরা খুব বেশি দেখছি না। কারণ এই বৃষ্টি হওয়ার পর থেকেই যে জলাবদ্ধতা এবং যে তীব্র যানজটে পড়ছে নগরবাসী, আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন যে এই যে যানজটটি ফার্মগেটমুখী বাসগুলো আসলে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা হলো দেখছি এই বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা বলছেন যে বিজয় সরণি এলাকায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়, এই অবস্থা কিন্তু আসলে তৈরি হয়েছে। আসলে একটু দুঃখ নিয়েই বলতে হয় যে আমরা দেখছিলাম যে 2020 সাল পর্যন্ত কিন্তু এই যে ড্রেনেজ ব্যবস্থা কিংবা খালগুলোর যে দেখভাল করার কিন্তু দায়িত্বে ছিলেন ঢাকা ওয়াসা। এই জলাবদ্ধতা দূর করার কারণেই আমরা 20 সালের পরে সিটি কর্পোরেশনকে এই দায়িত্ব নিতে দেখি, কিন্তু এই দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু আসলে জলাবদ্ধতার বিন্দুমাত্র আসলে উন্নতি এই রাজধানী শহরে হয়েছে বলে কিন্তু মনে হয় না। আমরা খাতা কলমে হিসাবে দেখেছি যে গত 1 দশকে প্রায় 1000 কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র জলাবদ্ধতা নিরসনে, কিন্তু সেই 1000 কোটি টাকা আসলে কোথায় কিভাবে খরচ হলো এবং তার আসলে ফলাফল এই রাজধানীবাসী কি পেল সেই প্রশ্ন কিন্তু আসলে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে যখন কথা বলি তারা সবসময় কিন্তু সেই প্রশ্নটি তোলেন এবং তারা এটি বলেন যে এই জলাবদ্ধতা নিরসন করতে গেলে আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে। সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কিন্তু আসলে কোনো সরকার কোনো সময়ই করে না। আপনাকে একটি তথ্য আসলে বলে রাখতে চাই যে আমরা স্বাধীনতার পরে এই রাজধানীতে প্রায় 57টি কিন্তু আসলে খাল ছিল, যে খালগুলো দিয়েই কিন্তু আসলে পানি নিষ্কাশন হতো। সেই খালের সংখ্যা এখন মাত্র 26, যার বেশিরভাগই দখলে আছে। সো এই খালের যদি 15টি খালও আসলে দখলমুক্ত করা যায় তাহলে কিন্তু এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব এবং রাজধানীর যে মানুষজনের যে ভোগান্তি সেই ভোগান্তি কিছুটা হলেও লাঘব হওয়া সম্ভব। তো এই ছিল আসলে বৃষ্টি। তানভীর যুক্ত হবার জন্য রাজধানীর বর্তমান যানজট পরিস্থিতি বলছিলেন সহকর্মী সুমন তানভীর।
গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্র খুবই শিগগিরই প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর সুফল জনগণ খুব শিগগিরই পাবে। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে নিজেদের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতেই স্বৈরাচারের চর্চা শুরু হয়, তাই জনগণের মালিকানা প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র এবং সরকার পরিচালনা জনগণের স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়াই কিন্তু জরুরি। কারণ কোন সরকার কিংবা সরকার প্রধানের নিজেদের চিন্তা জনগণের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই কিন্তু শাসন প্রশাসনে মন মগজে স্বৈরাচারের বীজ রোপিত হয়। রাষ্ট্র এবং সরকারে যাতে স্বৈরাচারের কবলে না হয়, এ কারণে রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একমাত্র রাষ্ট্র এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করা যায়। সম্মানিত সভাপতি, হাজারো শহীদের রক্ত স্নাত বাংলাদেশে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। বর্তমানে গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ, তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি জটিলতার সমাধানে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ইশরাকের শপথ না পড়ানো ইস্যুতে খারিজ করা রিটের বিরুদ্ধে লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ জানিয়েছে আদালত। সেই সাথে নির্বাচন কমিশনের আইনজীবীর দেয়া ব্যাখ্যারও সমালোচনা করেছেন আপিল বিভাগ। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, গণ অভ্যুত্থানের মূল বার্তা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। গেল ২৭ মার্চ এক রায়ের মাধ্যমে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে ১ মাস পর ২৭ এপ্রিল নির্বাচন কমিশনও তাকে মেয়রের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। তবে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হলে আটকে যায় ইশরাকের শপথ নেয়া। গেল ২২ মে উচ্চ আদালত সেই রিট খারিজ করে দিলেও শপথ নিতে পারেননি ইশরাক। শপথ ঠেকাতে রিটকারী সর্বোচ্চ আদালতে আপিল করেন। সেই আপিলের শুনানিতে বৃহস্পতিবার এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রাফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ। সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর কমিশন কোনো পদক্ষেপ না নিয়ে কেন আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাইল, এর প্রশ্ন তোলে ভর্ৎসনা করেন আপিল বিভাগ। এই প্রসঙ্গে জুলাই বিপ্লবের পর জাতির আকাঙ্ক্ষার কথাও কমিশনকে স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি।
পরে কিছু পর্যবেক্ষণ দিয়ে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে ইশরাকের বিষয়টি সমাধান করার তাগিদ দিয়ে রিট নিষ্পত্তি করেন। রিটকারীর আইনজীবী জানান, কমিশনের উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করা, অন্যথায় তারা আইনি পদক্ষেপ নেবেন। আদালত আরও বলেছে যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। মাননীয় আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে মোকদ্দমাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আপিল বিভাগ পর্যবেক্ষণ দিলেও নির্বাচনী গেজেট স্থগিত করা হয়নি। আদালতের পর্যবেক্ষণ হাতে পেলে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। হাইকোর্টেও ইলেকশন কমিশন এই কেসটা কন্টেস্ট করেন নাই। তাদের ধারণা ছিল যে যেহেতু এটা রুলই হয় নাই, ঠিক আছে, আমার রিজেক্ট হয়ে গেছে, সেই জন্য তারা কন্টেস্ট করার অনুভব করেন নাই এবং সেই জন্য করেন নাই। অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো যে ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এমপাওয়ার করেছেন। আপিল বিভাগের যে অভিমত প্রকাশ করেছেন, এইটা ডিসপোজ করেছেন, সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন না। আর ইশরাকের আইনজীবী বলছেন, আদালত রিট নিষ্পত্তি করেছেন, তবে গেজেট বাতিল করেননি। আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয় নেই, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই পরিস্থিতিতে ইশরাক মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা এই প্রশ্নে বাদী বিবাদী বা রাষ্ট্রপক্ষ কেউ বিষয়টি স্পষ্ট করেননি। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন সব পক্ষ। সৈকত সাদিক, ৭১, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো না হলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। সরকার বিষয়টি নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন ইশরাক। এদিকে তার সমর্থকদের টানা অবস্থান কর্মসূচির কারণে ১৬ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। ইশতিয়াক ইমনের রিপোর্ট। আকাশ জুড়ে কালো মেঘ আর মুষলধারে বৃষ্টি। সকাল থেকেই ঢাকার আকাশের কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরলেও দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ যেন কাটছেই না। একদিকে সরকারের অনড় অবস্থান, অন্যদিকে ইশরাক সমর্থকদের টানা অবস্থান কর্মসূচি। দুই পক্ষের শক্তি আর আইনি লড়াইয়ে ত্রাহি অবস্থা দক্ষিণ সিটির বাসিন্দাদের। গত ১৬ দিন ধরে তালাবদ্ধ নগর ভবনে মিলছে না কোনো নাগরিক সেবা। টানা অবস্থান কর্মসূচিতে থাকা ইশরাক সমর্থকরা বলছেন, আদালতের রায়ের পরও সরকার ইচ্ছে করে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর কোনো আয়োজন করছে না। আশা করেছিলাম স্বাভাবিকভাবেই আইনের গতিতে চলবে। এখানে দেখা যায় যে সরকারের ভিতরে গাপটি মেরে থাকা কোনো অংশ হয়তোবা এই আইনকে আইনের গতিতে চলতে দিচ্ছে না, যার ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে তাকে শপথ করার পথে বিভিন্ন আঙ্গিকে বাধার সৃষ্টি করা হচ্ছে। অতি নিকটে আমাদের কুরবানি ঈদুল আজহা। এখানে ঢাকা নগরবাসী অত্যন্ত জটিলতার মুখে পড়বে যদি ইশরাককে শপথে বহাল না করেন। বর্জ্য ব্যবস্থাপনা আছে, কুরবানির হাটের ব্যবস্থাপনা আছে। বেলা 2:15টার দিকে নগর ভবনে এসে ইশরাকও অভিযোগ করলেন, আদালতের রায় থাকার পরও শপথ পড়ানো নিয়ে টালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দ্রুততম সময়ের মধ্যে শপথের আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে, সেটিকে পুঁজি করে, সেটিকে মাথায় নিয়ে, সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে বেগবান করব। বিএনপির প্রার্থী হওয়ায় তার উপর বৈষম্য করা হচ্ছে বলেও দাবি ইশরাকের। সরকারের ভেতরে থাকা একটি মহলের ষড়যন্ত্রে এসব হচ্ছে বলেও দাবি বিএনপির এই নেতার। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ১০০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ১০ই জুলাই মাহাথির মোহাম্মদের শতবর্ষ পূরণ হবে।
নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়ার ফাঁকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাদের দশকব্যাপী বন্ধুত্বের স্মৃতি স্মরণ করেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। দুই বন্ধুর মধ্যে 40 মিনিটের এই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়ার ইচ্ছা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সহ আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1 লাখ প্রশিক্ষিত জনবল নেয়ার পাশাপাশি সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান। এসব ব্যাপারে দুই দেশের মধ্যে দুটো সমঝোতা স্মারক সই হয়েছে। প্রবাসীরা বলছেন এতে করে জনশক্তি খাত আরও গতিশীল হবে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। টোকিও থেকে আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জাপানের প্রধান উপদেষ্টা সরকারি সফরে দ্বিতীয় দিনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মানব সম্পদের ওপর এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেমিনারে প্রবাসী বাংলাদেশি সহ জাপানের অনেক ব্যবসায়ীরাও ছিলেন। এ সময় জাপানের সাথে বাংলাদেশের 2টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে 5 বছরে 1 লাখ প্রশিক্ষিত জনবল নিবে জাপান। অন্যটি হচ্ছে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে দেশটি। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ এবং তাদের অর্ধেকেরই বয়স 27-এর কম। সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেয়া। আপনারা বিনিয়োগ করেন, কর্মক্ষেত্র তৈরি হোক, আমরা সহযোগিতা করব। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই সেমিনারের মাধ্যমে বন্ধুত্বের নতুন দরজা উন্মোচন হলো। এটা আমার জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিন হতে চলেছে, সবচেয়ে অনুপ্রেরণামূলক দিন। এটি বাংলাদেশিদের জন্য কেবল কাজ করার জন্যই নয়, জাপানকে জানারও দরজা খুলে দিবে। পরে প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানান। আর এই 2টি সমঝোতা স্মারক সইয়ের পরে বাংলাদেশি প্রবাসীরাও বেশ উচ্ছ্বসিত। আমিও স্টুডেন্ট নিয়ে অনেক কাজ করি, যেটা আমাদেরকে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের অর্থনীতিকে আর মজবুত করতে অনেক সহায়তা করবে। আমাদের বাংলাদেশ থেকে ইয়াং জেনারেশন জাপানে আসার একটা সুন্দর পথ তৈরি হয়েছে বলে আমি মনে করি। এবং উনি যেটা ঘোষণা দিয়েছেন 1,20,000 লোক বাংলাদেশে আসবে এবং ওনার সাথে সাথে যত জাপানিজরাও এখানে এসেছিলেন তারাও সম্মত ঘোষণা করেছেন এবং তারাও খুব আগ্রহ দেখিয়েছেন যে আমরা বাংলাদেশ থেকে যারা ইয়াং জেনারেশন আছে আমরা সর্বাত্মক চেষ্টা করব বাংলাদেশকে সুযোগ দেওয়ার জন্য, প্রায়োরিটি দেওয়ার জন্য। বর্তমানে জাপানে প্রায় 35,000 বাংলাদেশি বসবাস করছেন। এই 2টি সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে জাপানে জনশক্তি রপ্তানি খাত আরও গতিশীল হবে, যাকে মাইলফলক হিসাবে দেখছেন প্রবাসীরা। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধিশীল হবে বলে প্রত্যাশা তাদের। মোহন ইসলাম, 71, টোকিও, জাপান। বাংলাদেশের বিষয়ে বিশ্ববাসী ইতিবাচক। এই পরিস্থিতি ধরে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বাহিনীগুলোর অবদানেই দেশের উন্নয়ন অব্যাহত থাকে। অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। জাতিসংঘের অধীনে বিশ্বে শান্তিরক্ষী মিশনে 1988 সাল থেকে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী। এই দীর্ঘ যাত্রাপথে অনেক অর্জনের পাশাপাশি শহীদ হন 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা। বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে আহত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বে বাংলাদেশ নিয়ে যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে এটা ধরে রাখাই চ্যালেঞ্জ। ভেরি গুড পজিটিভ ভাইব ফ্রম গভর্নমেন্ট, পজিটিভ ভাইব ফ্রম ইনভেস্টার্স, বিজনেস পিপল, বাট আওয়ার চ্যালেঞ্জ ইজ টু রিয়েলি কিপ ইট আপ। আমাদের নিজেদের সেটা যদি আমরা নিজেরা যে সক্রিয়তা রাখি এবং এটাকে প্রমোট করি, সেটা সুবিধা হয় আমাদের সবার জন্য, দেশের জন্য, বাইরের জন্য। বাহিনীগুলোর অবদানেই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। লিনিয়ার ডেভেলপমেন্ট কোনোদিন হয় না, সমান্ত রেখায় ডেভেলপমেন্ট হয় না। অর্থাৎ সেখানে আমি মনে করি সবার কন্ট্রিবিউশন আছে এবং সেখানে সবচেয়ে বড় একটা কম্পোনেন্ট হলো আমাদের যারা সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ,
তাদের সবার কন্ট্রিবিউশন। জাতিসংঘের ঢাকা কার্যালয়ের আবাসিক সমন্বয়কারী জানান, বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যদের অবদান বিশ্ববাসী শ্রদ্ধা ভরে স্মরণ করে। Peacekeeping is a cost-effective tool for crisis response, and Bangladesh is committed to making it more inclusive. During the recent visit of the Undersecretary General for Peacekeeping Operation, the Chief Advisor emphasized the need for increased recruitment of Bangladeshi women peacekeepers, reflecting Bangladesh's dedication to the women, peace and security agendas. অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জানান, নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। তিনি জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা নিরলসভাবে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। নূরনবী সরকার, ৭১, ঢাকা। ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা এই তথ্য জানিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া উত্তর সুমি অঞ্চলের কাছে ৫০,০০০ সেনা জড়ো করেছে। কিয়েভ সেখানে মস্কোকে বৃহৎ আকারে হামলা চালানো থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় নিহতদের মরদেহ ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে এপ্রিলের শেষের দিকে রুশ বাহিনী পশ্চিম কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে তাড়িয়ে দেয়। এরপর রুশ বাহিনী সীমান্ত অতিক্রম করে উত্তর পূর্ব ইউক্রেনের প্রতিবেশী সুমি অঞ্চলে প্রবেশ করে এবং সেখানকার বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয়।